আসসালামু আলাইকুম প্রো কোডারে আপনাকে স্বাগতম। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের উপর 38টা ভিডিও অলরেডি পাবলিশ করা হয়ে গেছে। আশা করছি এখন আপনাদের একটা ভালো ধারণা হয়ে গেছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের উপরে। আজকে আমরা কথা বলবো এরর হ্যান্ডলিং নিয়ে, এবং ওয়ার্ডপ্রেসে এরর হ্যান্ডলিংটা অনেক ইম্পর্টেন্ট। আপনি কাজ করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এররের সম্মুখীন হবেন, এগুলোকে আপনি কিভাবে ফিক্স করবেন আজকের ভিডিওতে এই ব্যাপারে কথা বলবো। এর পাশাপাশি আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস থিমকে wordpress.org এ সাবমিট করতে চান, অথবা আপনি যদি আপনার থিমকে থিম ফরেস্টের মাধ্যমে সেল করতে চান, সেক্ষেত্রে কিভাবে আপনি আপনার থিমটাকে কমপ্লিটলি রেডি করবেন আজকের ভিডিওতে এই ব্যাপারে কথা বলতে চলেছি। তাই আপনি যদি আগ্রহী হন দেখতে থাকুন। শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনাদের অনেকেই ভিডিও ডাউনলোড করে দেখেন, তো ডাউনলোড করে দেখার আগে অন্তত ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন এবং একটা কমেন্ট করে রাখবেন। আর রিকমেন্ড করছি অন্তত একবার পুরো ভিডিও ইউটিউবে দেখার জন্য, আদারওয়াইজ ইউটিউব অ্যালগরিদম মনে করে ভিডিওটা অনেক কম মানুষ দেখছে, সেক্ষেত্রে তারা কিন্তু ভিডিওগুলো রিকমেন্ড করে না। তো এটুকু রিকোয়েস্ট আপনাদের প্রতি থাকলো। তো যেমনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের থিম, এবং আমাদের থিমটা এখন ওয়ার্ডপ্রেস লার্নিং এ নামেই আছে। এবং আমরা যদি এখন আমাদের থিমের হোম পেজে আসি, তাহলে দেখেন মোটামুটি কোনো এরর নাই, তাই না? ওয়ার্ডপ্রেস কিন্তু বানানো হচ্ছে যে ইউজারদের কথা মাথায় রেখে, মানে সিম্পল ইউজার যারা প্রোগ্রামিং জানে না, কোডিং জানে না, তাদের জন্য। এবং আপনি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, সেখানে আপনি আপনার প্রজেক্টের যা যা আপলোড করতে চান আপনি আপলোড করবেন, একটা থিম পাবলিশ করবেন। কিন্তু আমরা ওয়েবসাইটটা বানানো শিখছি, ডেভেলপমেন্ট শিখছি, কাস্টম ডেভেলপমেন্ট, মানে একটা কাস্টম রিকোয়ারমেন্ট থাকে, তখন হচ্ছে যে সেটা হয়তো ডিফল্ট থিমগুলো থেকে পাওয়া যায় না, সেই কাস্টম ফিচারটা এনেবল করার জন্য আমরা থিম ডেভেলপমেন্ট শিখি, তাই না? তো এখন আমাদের এই যে থিমটা কিন্তু এখন ইউজারদের জন্য আছে। এখন এই থিমটাকে আপনি যদি এনেবল করতে চান যে আমি এই থিমটা ডেভেলপার মোড থেকে দেখবো, অ্যাজ এ ডেভেলপার আপনি সবসময় ডেভেলপার মোড এনেবল করে রেখে কাজ করবেন। ডেভেলপার মোড এনেবল করে রাখলে আপনাকে ডিবাগিংগুলো দেখাবে। তো দেখেন এখানে আমাদের wp-config.php নামে যে ফাইলটা আছে, এই ফাইলটা আপনি যদি ওপেন করেন, এটা লাইন নাম্বার 82, এটা আপনার ক্ষেত্রে অন্য হতে পারে। এখানে আসলে আপনি দেখবেন wp debug, এটা ফলস করা থাকে ডিফল্টভাবে, আপনি এটাকে করে দিবেন ট্রু। তো আপনি যখন এটাকে ট্রু করবেন তখন কি হবে, বিভিন্ন ছোট ছোট ওয়ার্নিং, যেটা দেখেন এখন আমার থিমে দেখাচ্ছে না, কিন্তু ছোট ছোট ওয়ার্নিংগুলো সে কিন্তু তখন আপনাকে দেখাবে। তো এখন আমি যদি এটাকে রিলোড করি, কোনো ওয়ার্নিং এখনও কিন্তু নাই। তো আমরা ওয়াকার মেনু যখন এখানে সেট আপ করেছিলাম, তখন আপনাদের অনেকেই আমাকে কমেন্ট করেছেন, তাও তখন না, অনেক পরে, যে আপনাদের প্রবলেম হচ্ছে। তো আমি তখন চেক করতে গিয়ে দেখি কিছু প্রবলেম হচ্ছে, আজকে আমরা এগুলো একটু ফিক্স করব। তো দেখেন এখানে স্ক্রিন অপশানে গিয়ে আমরা ডেসক্রিপশন মোডটা এনেবল করে নিব প্রথম। এরপর আমরা এখানে ব্লগে যাব। ব্লগে গিয়ে আপনি যে কোনো জায়গাতে, যে কোনো মেনুতে আপনি একটা ডেসক্রিপশন অ্যাড করতে পারেন। তো আমি ধরেন লিখলাম এ ব্লগ পোস্ট, অথবা ব্লগ পোস্ট লিখে রাখি, সিম্পলি এ ব্লগ পোস্ট হয় না। আচ্ছা, এবার আমি এটাকে সেভ করলাম। সেভ করে এবার যদি আমি এটাকে রিলোড করি, তাহলে আপনি এখানে এররটা দেখতে পাবেন। এই এররটা আপনি পাচ্ছেন wp ডিবাগটাকে ট্রু করাতে। যদি আপনি ফলস করে রাখতেন তাহলে কিন্তু আপনি এই এররটা দেখতে পেতেন না। আমি যদি আবার wp-config এই ফাইলটাকে ওপেন করি এবং এখানে এটাকে যদি আমি এখন ফলস করে দিই, তাহলে আমি এখন রিলোড করলে আপনি কিন্তু এই এররটা দেখতে পাবেন না। হ্যাঁ, তো আমরা এটাকে এখন ট্রু করে রাখবো, যাতে করে আমরা এররগুলো দেখতে পাই, না হলে আমরা কিভাবে ফিক্স করব। তো এররের মধ্যে দেখেন এখানে লিঙ্ক আফটারের কথা বলা হয়েছে, লিঙ্ক আফটার নেওয়ার জন্য। কিন্তু দেখেন তারা হচ্ছে যে প্রপার্টিটা পাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু নন অবজেক্ট কিন্তু এটা পাচ্ছে না, কারণ কিন্তু আমরা এটাকে ইউজ করিনি। তো যেহেতু আমাদের এই প্রজেক্টের মধ্যে লিঙ্ক আফটারের প্রয়োজন নাই, তো সেক্ষেত্রে আমরা কি করব, মেনু রেজিস্টারের এখানে গিয়ে এই যে লিঙ্ক আফটার নিয়েছিলাম আর্গুমেন্ট হিসেবে, এটাকে আমরা এখান থেকে কেটে দেবো। এই কনক্যাটেনেশন লিঙ্ক আফটার, এটুকু আমরা এখান থেকে কেটে দিলাম। এবং এখানে ওই যে আমরা লিঙ্ক আফটার নিলাম, আমাদের এটা দরকার নেই, অপ্রয়োজনীয়, যে কারণে আমরা এটাকে এখন এখান থেকে বাদ দিয়ে দিব। আমরা নিয়েছিলাম লিঙ্ক আফটার, কিন্তু পরে আমরা এটাকে ইউজ করিনি, আমাদের প্রজেক্টের দরকার হয়নি তাই। তো আমরা যখন এটাকে ডিসেবল করে দিব, এবার আমরা যদি রিলোড করি, তাহলে দেখেন আমাদের এই প্রবলেমটা ফিক্স হয়ে গেছে। এবার আমাদের এই থিমে আরও একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে ব্লগ পোস্টে গেলে। দেখেন ব্লগ পোস্টে গেলে ওটা এনেবল করা থাকলে এই এররটা আসে। তো এই এররটা কোথায় আসে দেখেন, আমরা যদি একটু জুম করে দেখি, এখানে বলছে যে আনডিফাইন্ড ভেরিয়েবল, একটা আনডিফাইন্ড ভেরিয়েবল পাচ্ছে পোস্ট। এই যে পোস্ট নামে যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটাকে সে পাচ্ছে না। তো সে যদি এটাকে না পায়, আমাদের পোস্ট ভেরিয়েবলটাকে অবশ্যই পেতে হবে, না হলে আমাদের এই যে রিড মোর বাটনটা আছে, এই রিড মোরটা কাজ করবে না। দেখেন আমাদের এখানে রিড মোর কিন্তু কাজ করছে না। তো এটাকে ফিক্স করার জন্য আমরা কি করব, ওরা বলে দিচ্ছে যে আমাদের ডিফল্টের লাইন নাম্বার 21। তো আমরা একটু ডিফল্ট পিএইচপি লাইন নাম্বার 21-এ আসি। এখানে আসলে আমরা এখন সিম্পলি কি করব, এটাকে আমরা করে দিব গ্লোবাল। আমাদের যে পোস্টটা আছে, এই পোস্টটাকে আমরা গ্লোবাল করে দিয়ে $সাইন পোস্ট করে দিব। যখনই আমরা এটাকে গ্লোবাল করে দিব, তখন কিন্তু আমাদের এটার অ্যাক্সেস, মানে আমাদের পোস্টের অ্যাক্সেসটা আমাদের এই ফাংশনটা পাবে, এবং তখন সে ঠিকভাবে কাজ করবে। এবার যদি আমরা রিলোড করি, তাহলে দেখেন এখন কিন্তু আমাদের থিমে আর কোনো এরর নেই। তো আপনি যখন কোনো একটা এরর দেখবেন, তখন হচ্ছে এররে আপনাকে যে নোটিফিকেশান, যে ওয়ার্নিং বা রিকোয়ার্ড যাই দিক, সেটা আপনি একবার পড়বেন,
তখন আপনি বুঝতে পারবেন যে আপনার থিমে এটা ঠিকভাবে কাজ করছে কিনা। এই তো গেলো আমাদের থিমের এখন পর্যন্ত যদি কোনো প্রবলেম থাকে আমরা সেটা এখন ফিক্স করে ফেললাম। এর বাইরে আপনি যখন আপনার থিম নিয়ে কাজ করতে যাবেন বা আপনি আপনার থিমটাকে যদি wordpress.org এ আপলোড করতে চান অথবা আপনি যদি আপনার থিমটাকে সেল করতে চান, সেক্ষেত্রে কোনো ধরনের এরর বা রিকোয়ার্ড থিং বা ওয়ার্নিং যদি না থাকে সেটা সবচেয়ে ভালো। তো আপনি আপনার থিমটাকে কিভাবে চেক করবেন যে আপনার থিমটা পারফেক্ট আছে কিনা? কারণ আমি এখন এই থিমটাকে জিপ করে wordpress.org এ আপলোড করে দিলাম, ওরা আমাকে বিশাল বড় একটা ফিরিস্তি দিল যে আপনার থিমে এই সমস্যা। তো সেগুলো ওরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এক একটা থিমকে আর্টিফিশিয়ালি চেক করে, মানে বাই হ্যান্ড চেক করে না। তো আর্টিফিশিয়াল চেকের ক্ষেত্রে আপনাকে কি প্রবলেমে আপনি পড়তে পারেন এর ব্যাপারে ওরা আপনাকে একটা প্লাগইন দিয়ে রেখেছে। আপনি সেই প্লাগইনটা যদি আপনার থিমে ইনস্টল করেন আপনার প্রজেক্টে, আপনি কিন্তু সেই প্লাগইনটা দিয়ে চেক আপ করে নিতে পারেন, যে কারণে আপনি আগে থেকেই অনুমান করতে পারবেন আপনার থিমটা wordpress.org এ অথবা থিম ফরেস্টে অ্যাপ্রুভ হবে কি হবে না, এ ব্যাপারে আপনার একটা আইডিয়া হয়ে যাবে। তো সেটা আপনি কিভাবে চেক করবেন, সেটা চেক করার জন্য আমরা যাব এখান থেকে আমরা যাব প্লাগইনে গেলে একটা প্লাগইন আপনাকে ইনস্টল করতে হবে। প্লাগইনটার নাম হচ্ছে থিম চেক। আপনি অ্যাড নিউতে গেলে আপনি ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে থিম চেক প্লাগইনটা পেয়ে যাবেন। তো এই দেখেন থিম চেক প্লাগইন, এবং এটা একদম লেটেস্ট আপডেট, মাত্র 3 সপ্তাহ আগে এটা আপডেট হয়েছে। হ্যাঁ, তো এই থিম চেক প্লাগইনটাকে আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন। তো অ্যাক্টিভ করে নেওয়ার পর আমরা যাব অ্যাপিয়ারেন্সে গেলে দেখেন থিম চেক এটা আছে। তো থিম চেকে আসার পর এখানে দেখেন আমাদের প্লাগইনটার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস লার্নিং, আমাদের থিমের নাম। তো আমরা এটাকে দিয়ে এবার যদি চেক ইট করি তাহলে দেখেন আমাকে অনেকগুলো ওয়ার্নিং, রিকোয়ার্ড, তারপরে রিকমেন্ডেড, এরকম অনেক কিছু দেখাচ্ছে, কিছু ইনফো দিচ্ছে। তো আপনি চেষ্টা করবেন যতগুলো সম্ভব ফিক্স করার জন্য। আমি কয়েকটা ফিক্স করে আপনাদেরকে দেখাবো আপনি এগুলো কীভাবে ফিক্স করবেন, বাকিগুলো আপনারা নিজে করে ফেলবেন। এবং কোনো প্রবলেম হলে আমাদের প্রোকোডার যে ফেসবুক গ্রুপ আছে সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আপনি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। আমি চেষ্টা করি ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকতে, মোটামুটি ইনস্টাগ্রামে মেসেজ রিপ্লাই দেওয়াটা তুলনামূলক আমার কাছে সহজ মনে হয়, এই জন্য আমি ইনস্টাগ্রামে মেসেজে রিপ্লাই দিই। আপনাদের যদি বেশি প্রশ্ন থাকে আমাকে ইনস্টাগ্রামে ভয়েস নোট পাঠাতে পারেন। এখন এখানে আসলে দেখেন প্রথম যে প্রবলেম বা ওয়ার্নিং সেটা হচ্ছে আমাকে বলছে যে আমার থিমটা যে নামে আছে রং ডিরেক্টরি, থিমের নাম হচ্ছে একটা, থিমের ফোল্ডারের নাম হচ্ছে আরেকটা, আবার টেক্সট ডোমেইন। হ্যাঁ, 3 রকম ইস্যু। তো এটাকে আমরা যদি ফিক্স করতে চাই আমরা এটাকে কিভাবে ফিক্স করব? দেখেন আমাদের থিমের মধ্যে আমরা যদি style.css এ আসি, আমাদের থিমের টেক্সট ডোমেইন হচ্ছে আলী হোসেন, এবং এই টেক্সট ডোমেইনটা আমরা আমাদের থিমে অনেক জায়গায় ব্যবহার করে ফেলেছি। তো এখন আমি যদি আমার এই থিমের যে ফোল্ডার নেম আছে, এই যে ফোল্ডার নেম, এটার নাম যদি প্রোকোডার হয়, তাহলে আমার এই যে থিমের নামটাও হওয়া উচিত প্রোকোডার, এবং আমার থিমের যে টেক্সট ডোমেইন এটাও হওয়া উচিত প্রোকোডার। এভাবে কেন, এটার ইনস্ট্রাকশনটা কিভাবে আসে দেখেন। 2022-তে বা 2021 যদি আপনি ওপেন করেন, দেখেন ফোল্ডারের নাম 2020, এদের যে style.css এ যাবেন, style.css এ আসলে এখানে দেখেন একটু রিলোড হোক, দেখেন টেক্সট ডোমেইনের নামও তাই, আবার থিমের নামও তাই, দেখেন 3টা জায়গায় একই। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়েছে, আমাদের ক্ষেত্রে ফোল্ডারের নাম আমরা দিয়েছি হচ্ছে প্রোকোডার, আর থিমের নাম দিয়েছি ওয়ার্ডপ্রেস লার্নিং, টেক্সট ডোমেইন দিয়েছে আলী হোসেন। 3 জায়গায় আমরা 3 রকম কাজ করেছি। এই কাজটা এভাবে যদি আপনি করেন, দেখেন অনেকগুলো ওয়ার্নিং, শুধুমাত্র একটা রিজনেই। এখানে দেখেন, এখানে আমাকে বলছে যে ইওর থিম রং ডিরেক্টরি নেম, আমাদের থিমের ডিরেক্টরির নাম ভুল, থিমের নামে ভুল, টেক্সট ডোমেইনে ভুল। এর বাইরে এখানে রিকোয়ার্ডের মধ্যে আসলে দেখবেন যে ওরা রিকোয়ার্ডের এখানেও ওরা হচ্ছে যে একটা সেটিং দিয়ে রাখবে, এরকম খুঁজে বের করতে হবে। আচ্ছা, তো অনেকগুলো প্রবলেম হবে। তো এখন আমরা কি করব, আমরা এটাকে ফিক্স করে ফেলবো। কিভাবে ফিক্স করব? সিম্পলি আমাদের এই যে ফোল্ডারটা আছে, ফোল্ডারটার নামই আমরা করে দিব হচ্ছে আলী হোসেন, এবং আমাদের এই যে থিমের নাম, এর নামও আমি করে দিব মনে করেন আলী হোসেন, যাতে করে আমাদের এখানে এররগুলো না আসে এই জন্য। তো আমরা এই দুটো কাজ করে ফেললাম। তো এখন থেকে আপনি যখন আপনার থিম বানাবেন, যদি আপনার প্ল্যান থাকে এটাকে আপনি wordpress.org এ আপলোড করবেন বা সেল করবেন, সেক্ষেত্রে আপনার প্লাগইনটার নাম এভাবে আপনি রাখবেন। এবার আমরা যদি এটাকে রিলোড করি তাহলে কিন্তু আমার থিমটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, কারণ হচ্ছে আমার থিমটা প্রোকোডারটাকেই পাচ্ছে। তো আমরা কি করব, সিম্পলি আমাদের থিমটাকে অ্যাক্টিভ করে দিব, তাহলে আর প্রবলেম হবে না। কিন্তু এটাকে অ্যাক্টিভ করার পরে আপনার আরও কিছু প্রবলেম হবে। যেমন আমি যদি এখন আমার থিমটাকে রিলোড করি তাহলে আপনি দেখবেন হ্যাঁ মোটামুটি সবই পেয়ে গেছে, কোনো সমস্যা হয়নি। কিন্তু অনেক সময় হয়তো আপনার দেখা যাবে যে সাইড বার পাচ্ছে না, অনেক সময় দেখা যাবে যে আপনার টেক্সট ঠিকভাবে পাচ্ছে না। যে এখানে দেখেন একটা এরর চলে আসছে, এরর আসছে মানে আমার একটা ইনঅ্যাক্টিভ উইজেট থেকে একটা উইজেট এখানে চলে আসছে। তো আমরা সিম্পলি এটাকে ডিলিট করে দিই, রিমুভ হেডিং আপডেট। আচ্ছা, এবার এটাকে রিলোড করি। হ্যাঁ, আচ্ছা,
তো দেখেন এখন আমাদের থিমটার একটা প্রবলেম আমরা কিন্তু ফিক্স করে ফেলেছি। এবার আমরা যদি আমাদের এই যে থিম চেকে যাই, এখানে দেখুন আমাদের থিমের নাম কিন্তু ওয়ার্ডপ্রেস লার্নিং থেকে আলী হোসেন হয়ে গেছে। এবার আমরা এটাকে চেক ইট করবো। চেক ইট করলে দেখেন আমাদের যে প্রথম যে ওয়ার্নিংটা এটা কিন্তু চলে গেছে। এবার দেখেন এখানে বলছে ইউর থিম অ্যাপিয়ার্স টু বি দ্য রং ডিরেক্টরি ফোল্ডার নেম। এটা কেন হচ্ছে? আলী হোসেনের মাঝখানে একটা স্পেসের জায়গায় একটা হাইফেন চলে আসছে। এটা কেন আসছে দেখেন, আমরা আমাদের থিমটাকে আবার ওপেন করি, ওপেন উইথ কোড করার পর এই যে স্টাইলের মধ্যে আমি আলী হোসেনের মধ্যে স্পেস দিয়েছি। এখানে আমি যদি স্পেস না দিয়ে এবার আমি যদি এটাকে সেভ করি, তারপর আবার যদি আমি এখানে চেক ইট করি, তাহলে আপনি দেখবেন এখন আর আমার সেই এররটা আমাকে দেখাচ্ছে না। তো এভাবে আপনি একটা একটা করে আগাবেন, একটা ফিক্স করবেন, চেক করবেন, আবার ফিক্স করবেন, আবার চেক করবেন, এরকম একটা একটা করে আগাবেন। এরপরে আসেন এখানে আমার পরের প্রবলেমটা হচ্ছে 2021। এই প্রবলেমটা কেন হচ্ছে? দুইটা টেক্সট ডোমেন। এই প্রবলেমটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন, আমরা যখন কমেন্ট নিয়ে কাজ করেছিলাম তখন আমরা 2021-এর যে কমেন্টটা ছিল ডিফল্ট কমেন্ট, ওই কমেন্টটাকে আমরা হচ্ছে যে ডিরেক্টলি এখানে ব্যবহার করেছি, যে কারণে আমরা সেদিন আর টেক্সট ডোমেন আপডেট করিনি। তো আমি কপি করব 2021, এখানে Ctrl+F দিব, দিয়ে বা Ctrl+H করতে পারি, রিপ্লেস করব আমরা। তো আমরা Ctrl+V দিয়ে দিলাম, তাহলে এটা এরকম হলো। আর হচ্ছে আমাদের যে টেক্সট ডোমেইন আছে আলী হোসেন, সেটাকে আমরা নিলাম, নিয়ে আমরা এবার এটাকে এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি যদি সবগুলো একসাথে রিপ্লেস করতে চাই করতে পারবো, অথবা 1 by 1 করতে পারবো। যেহেতু আমরা অন্যের কোডে করছি, আমি 1 by 1 করতে যাচ্ছি, যাতে করে আমার কোনো জায়গায় আবার অন্য কোনো এরর না হয়। হ্যাঁ, এখানে সবগুলো টেক্সট ডোমেইন, প্রবলেম নাই। তো আমি সবগুলো চেঞ্জ করে ফেললাম। এবার আমি যদি এটাকে আরেকবার চেক ইট করি, তাহলে আপনি এখন দেখবেন আমার এই এররটা এখন আর নাই। আচ্ছা, এরপরে আমার এরর হচ্ছে যে আমি এই যে নো পোস্ট ফাউন্ড দিয়েছি, এটা একটা হার্ড কোডেড টেক্সট। এটার কিন্তু আমরা যে টেক্সট ডোমেইন থিমে ব্যবহার করি যাতে করে এটা ট্রান্সলেটেবল হয়, ট্রান্সলেট করা যায়, কিন্তু আমরা যখন নো পোস্ট ফাউন্ড দিলাম এটাকে আমরা কিন্তু ট্রান্সলেটেবল করিনি। তো এটা কোথায়? এটা হচ্ছে আমাদের টেমপ্লেট পার্টের মধ্যে পোস্ট setup.php। দেখেন খুব সুন্দর করে আপনাকে কিন্তু বলে দিচ্ছে যে প্রবলেমটা কোথায়, কিভাবে ফিক্স করবেন। তো আপনি কি করবেন? আপনি যাবেন হচ্ছে টেমপ্লেট পার্ট, তারপরে যাবেন পোস্ট সেটআপ। এখানে আসার পর দেখেন এই যে নো পোস্ট ফাউন্ড, আমরা এখানে টেক্সট ডোমেইন ব্যবহার করিনি। তো আমি কি করব? এখানে কমা দিয়ে সিঙ্গেল কোটেশনের ভিতরে আলী হোসেন লিখে দিব। তো দিয়ে এবার আমি যদি আবার চেক ইট করি, তো দেখেন এখন আমার সেই এররটা চলে গেছে। আমার পরের এররটা হচ্ছে ব্লগ পোস্টের মধ্যে সেম এরর, কারণ আমরা দুইটা টেমপ্লেট একইভাবে নিয়েছিলাম, তাই না? তো এখানেও আমরা একইভাবে কমা দিয়ে সিঙ্গেল কোটেশনের ভিতরে আলী হোসেন লিখে দিলাম। তো লিখে দিয়ে এবার আমি যদি আবার রিলোড করি, আপনি যদি চান একই সাথে সবগুলো ওয়ার্নিং একবারে পড়ে একটা একটা করে ফিক্স করতে পারেন, তবে আমি মনে হয় আমার কাছে এভাবে ফিক্স করতে ভালো লাগে। আচ্ছা, এবার দেখেন এখানে আরেকটা ওয়ার্নিং আসছে। ওয়ার্নিং হচ্ছে ইকো গেট থিম মোড। এখানে আমাকে একটা গেট থিম মোড আমরা দিয়েছি। তো ইনক্লুড থিম ফাংশন ডট পিএইচপি এখানে, তো আমরা যাব হচ্ছে আইএনসি থিম ফাংশন ডট পিএইচপি এখানে লাস্টের দিকে এখানে। হ্যাঁ, দেখেন আমরা গেট থিম মোড ব্যবহার করেছি। তো এটাকে আমরা চেঞ্জ করব। তো দেখেন ওরা হচ্ছে আমাদেরকে একটা ডকুমেন্টেশন দিয়ে দিয়েছে। তো আমরা এটাকে এখন নতুন একটা ট্যাবে ওপেন করব। নতুন একটা ট্যাবে যদি আমরা ওপেন করলে দেখেন এখানে আমাকে বলে দিচ্ছে যে কোনটার জন্য আমরা কি ব্যবহার করব। তো এখানে আমাদের হচ্ছে যে ক্লাস স্টোরড ক্লাস আমরা ইউজ করব, যে কারণে আমরা হচ্ছে ESC ATTR এটা নিব। এবং আমাদের এই যে এখানে আমরা দিয়েছি না গেট থিম মোড, এই গেট থিম মোডটাকে আমরা চেঞ্জ করে ESC ATTR দিব। আর এগুলো হবে ভেরিয়েবল, যে কারণে আমরা এখানে দিব হচ্ছে $, এভাবে। এবং এই সিঙ্গেল কোটেশনটা আমার আর দরকার নেই, যে কারণে আমরা এটাকে কেটে দিব। তো আমরা এভাবে সেভ করে দিব। সেভ করে এবার আমরা যদি এখানে একবার রিফ্রেশ করি, চেক ইট করি, তাহলে দেখবেন এই যে দুইটা এরর ছিল সেই দুইটা এরর চলে গেছে। এখানে নতুন ওয়ার্নিং হেডারের মধ্যে আসছে। তো যখনই আপনি এটাকে একটু চেঞ্জ করবেন, অবশ্যই আপনার থিমটাকে একবার রিফ্রেশ দিয়ে দেখবেন যে সব ঠিক আছে কিনা। কারণ অনেক সময় এমন হয় যে ওটা চেঞ্জ করার সময় দুই একটা ওয়ার্ড হয়তো আপনি কেটে ফেলেছেন বা রাখেননি, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আবার আপনার এরর হবে। তো এভাবে আপনি একটা একটা করে আপনার প্রত্যেকটা সমস্যা ফিক্স করে নেবেন। দেখেন এখানে আরও কিন্তু অনেকগুলো গেট থিম মোডের ইস্যু আছে। তো আপনি এগুলো একটা একটা করে প্রত্যেকটা ওয়ার্নিং ফিক্স করে নেবেন। এখানে দেখেন রিকোয়ার্ডে আসলে কি বলছে, এর বাইরে এখানে দেখেন এগুলো প্রত্যেকটা একই রকম। আচ্ছা, এবার এখানে বলছে যা অথর ডেসক্রিপশন ফাউন্ড ইন আর্কাইভ পিএইচপি। আমি হচ্ছে অথর পিএইচপির মধ্যে ব্যবহার করেছিলাম দ্য অথর ডেসক্রিপশন, যেটা ডেপ্রিকেটেড হয়ে গেছে 2.8-এ। এখন হচ্ছে দি অথর মেটা আমাকে ব্যবহার করতে বলছে ডেসক্রিপশন, এভাবে। তো আমরা কি করব, এই যে এখানে যে এখানে যে কোডটা আছে এটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম এবং আমাদের আর্কাইভ ডট পিএইচপিতে যাব। তো এখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের আর্কাইভ ডট পিএইচপি, এবং এখানে যে আমরা অথর ডেসক্রিপশন এভাবে দিয়েছি, এটাকে আমরা চেঞ্জ করে এটাকে আমরা এভাবে দিয়ে দিব। আবার যদি আমরা চেক ইট করি, তাহলে আপনি দেখবেন যে এররটা চলে গেছে। আবার দেখেন আমি এখানে ব্যবহার করেছিলাম গেট ব্লগ ইনফো টেমপ্লেট ডিরেক্টরি,
এবং এটা হচ্ছে ইনক্লুড থিম ফাংশন ডট পিএইচপিতে আছে। তো আমরা ইনস্টেড অফ ব্লগ ইনফো এভাবে না দিয়ে আমরা গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই এভাবে ব্যবহার করব। হ্যাঁ, তো প্রত্যেকটা এরর তারা কিন্তু আপনাকে বলে দিবে। আবার আমি যখন প্লাগইন আপনাদেরকে কাস্টম পোস্ট ব্যবহার করা দেখিয়েছি, আমি যখন আপনাদেরকে শর্টকট ব্যবহার করা দেখিয়েছি, আমি কিন্তু বলেছিলাম যে এগুলো হচ্ছে প্লাগইন স্পেসিফিক ফিচার, কিন্তু আমরা চাইলে এগুলোকে আমাদের থিমে ব্যবহার করতে পারি। তো দেখেন এগুলোকে এরা বলে দিচ্ছে যে এগুলো হচ্ছে প্লাগইন ফিচার, এগুলো আপনি থিমে কেন ব্যবহার করেছেন, আপনি এগুলো প্লাগইনে ব্যবহার করেন, এভাবে বলে দিচ্ছে। এরকম একটা একটা করে আপনি জাস্ট দেখবেন এবং আপনাকে যেটা যেখানে বসাতে বলবে আপনি জাস্ট সেটা সেখানে বসিয়ে দিবেন, দেখবেন যে আপনার এটা ঠিকভাবে কাজ করছে। এখানে দেখেন আমাদের থিমের মধ্যে এই যে ক্লাস ডাব্লিউপি ক্যাপশন টেক্সট, গ্যালারি ক্যাপশন, এই ক্লাসগুলো পাচ্ছে না। তো এই ক্লাসগুলো আপনি ব্যবহার করে আপনার থিমের সাথে ম্যাচ করে এরকমভাবে আপনি কিন্তু কোড লিখতে পারেন। তো ধরেন আমি অ্যালাইন সেন্টার একটা ক্লাসকে এখান থেকে কপি করে আমাদের যে স্টাইল ডট সিএসএস আছে এখানে আমি ক্লাসটাকে সেট করে দিই অ্যালাইন সেন্টার, এই ক্লাসটা এভাবে দিয়ে দিলাম। তো এটাকে একটা ক্লাস আমি অ্যাড করে আপনাকে দেখাই, একটা অ্যাড করব, রিকমেন্ডেড অ্যালাইন সেন্টার নিয়েছিলাম, তাই না? এবার আমি যদি এটাকে চেক ইট করি তাহলে দেখবেন এই অ্যালাইন সেন্টার ক্লাসটা আর নাই। তো এইভাবে আপনি কিন্তু আপনার থিমের প্রত্যেকটা জিনিস ফিক্স করতে পারেন। দেখেন যে এখানে রিডমি ফাইলের একটা কথা বলা হয়েছে, রিডমি টেক্সট, এই ফাইলটা আপনার থিমের মধ্যে নাই, এটা মিসিং দেখাচ্ছে। তো আমরা সিম্পলি কি করব, এর মধ্যে রিডমি টেক্সট নামে একটা নতুন ফাইল তৈরি করে নিব এভাবে readme.txt, এবং এখানে চাইলে আপনি আপনার থিমের বিভিন্ন ইনফরমেশন অ্যাড করে দিতে পারেন। এবং এটা আমি অ্যাড করে দেওয়ার পর আবার যদি আমি চেক ইট করি তাহলে আপনি দেখবেন যে রিডমি ফাইলের যে নোটিফিকেশন বা রিকোয়ার্ডটা ছিল সেটা নাই। তো এভাবে আপনি প্রত্যেকটা জিনিস এটা দেখে দেখে আপনার থিমের জন্য আপনি যখন ফিক্স করবেন এবং আপনার থিমে কোনো ওয়ার্নিং বা রিকোয়ার্ড থাকবে না, রিকমেন্ডেড থাকতে পারে, কিন্তু আমি রিকমেন্ড করব যে সব কিছু যতটা সম্ভব ফিক্স করে ফেলতে। আপনি যখন এগুলো একটা একটা করে প্রত্যেকটা জিনিস আপনার থিমে আপনি অ্যাড করতে থাকবেন তখন দেখবেন কি যে আপনার থিমটা পারফেক্টলি যে কোনো মার্কেট প্লেসে আপনি যদি আপলোড করতে চান দেখবেন সেটার কোনো প্রবলেম হবে না, খুব সুন্দর করে সব জায়গায় পাবে। হ্যাঁ, আর হ্যাঁ আরেকটা কথা, সেটা হচ্ছে সোর্স কোড কিন্তু ডেসক্রিপশনে থাকে, ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারেন, তাহলে আপনারা চেক করতে পারবেন কি প্রবলেম, কিভাবে ফিক্স করবেন। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।